ময়ূকের এক ফোনেই বদলে গেল সব হিসেব। লাজু কি পারবে ময়ূককে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি বনলতা আবার কোনো নতুন জাল বুনবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাজু ময়ূকের ফোনটা রাখার পর আর এক মুহূর্ত দেরি করতে চায় না, কারণ তার কাছে এটাই শেষ সুযোগ নিজেকে নির্দোষ প্রমাণ করার। ময়ূক যখন ফোনে 15 লাখ টাকার কথা বলে ঠিকানাটা দিল, তখন লাজু বুঝতে পারল এই ময়ূকই হলো সেই ব্যক্তি যার জন্য বনলতা আজ চুরির পথ বেছে নিয়েছে। লাজু মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আজ সব সত্যি সামনে আনবেই। সে বনলতার ফোনটা সাবধানে যথাস্থানে রেখে দিয়ে নিজের ঘরের দিকে যায় এবং একটা চাদর দিয়ে নিজের মুখটা ভালো করে ঢেকে নেয়, যাতে তাকে চট করে কেউ চিনতে না পারে। বাড়ির সবাই যখন নিচে আবির খেলা আর পুজোর আনন্দ নিয়ে ব্যস্ত, সেই সুযোগে লাজু পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের দিকে যাওয়ার জন্যে। অন্যদিকে অনুভব বারবার বনলতাকে লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল বনলতা খুব অস্থির হয়ে আছে। বনলতা এদিক ওদিক তাকাচ্ছে, যেন সে কারোর ফোনের অপেক্ষা করছে বা কাউকে খুঁজছে। অনুভব মনে মনে ভাবে, বনলতা কি তবে নতুন কোনো চাল চালছে, নাকি সে সত্যি কোনো বিপদে পড়েছে। এদিকে লাজু ট্যাক্সি করে ময়ূকের দেওয়া ঠিকানায় পৌঁছায়। জায়গাটা বেশ নির্জন, একটা পুরনো গুদাম ঘর টাইপের। লাজু সেখানে গিয়ে আড়ালে দাঁড়ায়। সে দেখে একটা লোক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে। লাজু বুঝতে পারে এটাই ময়ূক। লাজু তখন তার বুদ্ধি কাজে লাগিয়ে বনলতার গলার স্বর নকল করার চেষ্টা করে। অন্ধকার থাকায় ময়ূক বুঝতে পারে না কে এসেছে। ময়ূক বলতে শুরু করে, কি হলো বনলতা, টাকা এনেছো নাকি আবার কোনো বাহানা দেবে? মনে রেখো, টাকা না দিলে তোমার ওই সাজানো সংসার আমি থচনচ করে দেব। অনুভব জানতে পারলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। লাজু চুপ করে শোনে আর নিজের ফোনের রেকর্ডার অন করে দেয়, যাতে ময়ূকের প্রতিটি কথা প্রমাণ হিসেবে থেকে যায়। ময়ূক বলে চলে, তুমি কি ভাবলে ওই গ্রামের মেয়েটাকে চোর সাজিয়ে তুমি বেঁচে যাবে? বেশি দিন এসব চলে না। আজ যদি টাকা না দাও, তবে আমি নিজেই তোমাদের বাড়ি গিয়ে সব বলে দেব। লাজু তখন সাহস করে সামনে আসে এবং নিজের মুখের কাপড় সরায়। ময়ূক তো অবাক হয়ে যায়। সে বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বনলতা কোথায়? লাজু তেজস্বী গলায় বলে, আমি লাজু, যাকে তোমরা চোর সাজিয়েছ। আজ তোমার সব জারিজুরি শেষ হবে। ময়ূক পালানোর চেষ্টা করলে লাজু তার হাত চেপে ধরে, কিন্তু ময়ূক ধাক্কা দিয়ে লাজুকে ফেলে দেয়। লাজু পড়ে গিয়ে চোট পায়, কিন্তু সে দমে যায় না। সে চিৎকার করতে থাকে, চোর চোর বলে। আশেপাশে সে দু একজন লোক জড়ো হতে শুরু করলে ময়ূক ভয় পেয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তার একটা মানি ব্যাগ পড়ে যায়। লাজু সেটা তুলে নেয় এবং সেখানে ময়ূকের পরিচয় আর বনলতার সাথে তার কিছু পুরনো ছবি দেখতে পায়। লাজু বুঝতে পারে এটাই তার তুরুপের তাস। সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে বাড়িতে তখন অনুভব বনলতাকে চেপে ধরেছে। সে বলছে, বনলতা, তুমি কি সত্যি ভাবছ লাজু চুরি করেছে? আমি জানি তুমি কি লুকাচ্ছ। বনলতা কান্নাকাটি শুরু করে দেয় আর বাড়ির সবাইকে ডাকতে থাকে। সে বলে, দেখো মা, অনুভব আমাকে অপমান করছে। আমি কি চোর যে ও আমাকে এভাবে কথা বলছে? ঠাম্মি তখন অনুভবকে থামিয়ে দেয় আর বলে, অনুভব, তুই কি পাগল হয়ে গেছিস? ঘরের বউকে এভাবে কেউ বলে? অনুভব বলে, ঠাম্মি তুমি ভুল করছো। আসল চোর এই ঘরেই আছে। ঠিক সেই সময় লাজু ঘরে ঢোকে। তার জামা কাপড় ধুলো মাখা, কপালে ছোট্ট একটা চোট। লাজুকে এই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়। শর্মিলা বলে, আবার কোথায় মুখ পুড়িয়ে এলি তুই? তুই কি চোরদের সাথে মারপিট করতে গিয়েছিলি নাকি? লাজু শান্তভাবে ঠাম্মির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ঠাম্মি, তুমি আমাকে বিশ্বাস করনি, কিন্তু আজ আমি প্রমাণ নিয়ে এসেছি। এই দেখো, এই মানিব্যাগটা কার? বনলতা মানিব্যাগটা দেখেই ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তার দিন শেষ হয়ে এসেছে। লাজু ফোনের রেকর্ডার চালিয়ে দেয়, যেখানে ময়ূকের সব স্বীকারোক্তি শোনা যাচ্ছে। পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে। সবাই স্তম্ভিত হয়ে বনলতার দিকে তাকায়। বনলতা তখনও মিথ্যে বলার চেষ্টা করে, বলে, এসব সাজানো, লাজু আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। কিন্তু অনুভব তখন বনলতার হাত থেকে তার ফোনটা কেড়ে নেয় আর দেখে ময়ূকের অসংখ্য মেসেজ আর কল। অনুভব তখন বনলতাকে এক চরম সত্যি বলে যে সে আগে থেকেই সব জানত, শুধু লাজুর অনুরোধে সে চুপ ছিল। এই পর্বে লাজুর সাহসিকতা আর বুদ্ধিতে প্রথমবার বনলতার মুখোশ সবার সামনে খসে পড়ে। কিন্তু বনলতা কি এত সহজে হার মানবে, নাকি সে নতুন কোনো নাটক শুরু করবে, তা নিয়েই টান টান উত্তেজনা তৈরি হয়। পরে বাড়ির পরিবেশ একদম থমথমে হয়ে যায়। ঠাম্মি চেয়ারে ধপ করে বসে পড়েন।
তিনি ভাবতেই পারেননি যাকে তিনি বাড়ির বড় নাতবউ হিসেবে এত মর্যাদা দিলেন সে এমন কাজ করতে পারে। শর্মিলার মুখ চূর্ণ হয়ে যায়, কারণ সে লাজুকে এতক্ষণ যা তা বলছিল। অনুভব বনলতার দিকে তাকিয়ে বলে, তোমার লজ্জা হওয়া উচিত বনলতা। নিজের দোষ ঢাকতে একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলে। তুমি জানো লাজু তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে? ও চেয়েছিল তুমি যাতে শুধরে যাও, কিন্তু তুমি তার সুযোগ নিয়েছ। বনলতা যখন দেখে আর কোনো উপায় নেই, তখন সে কান্নার নাটক শুরু করে। সে ঠাম্মির পা জড়িয়ে ধরে বলে, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব বিপদে পড়েছিলাম। ময়ূক আমাকে ব্ল্যাকমেল করছিল। ও আমার পুরনো কিছু ছবি দিয়ে টাকা চাইছিল। আমি নিরুপায় হয়ে গয়নাগুলো দিয়েছিলাম। আমি চোর নই মা, আমি শুধু নিজের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। শ্রী তখন গর্জে উঠে বলে, সম্মান বাঁচাতে তুমি অন্য একজনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে? এটা তোমার কেমন বিচার বনলতা? লাজু তখন মাঝখানে এসে বলে, ঠাম্মি, আমি কাউকে শাস্তি দিতে চাই না। আমি শুধু চেয়েছিলাম তোমরা জানো আমি চোর নই। আমি এই বাড়ি থেকে চলে যাব, যেমনটা তোমরা চেয়েছিলে, কিন্তু চোর অপবাদ নিয়ে নয় ঠাম্মি। লাজুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে ক্ষমা করিস দিদি ভাই, আমি চিনতে ভুল করেছিলাম। আসল হিরেকে আর কাঁচকে। অনুভব তখন বলে, না লাজু, তুমি কোথাও যাবে না। যে অপরাধ করেছে সে এই বাড়ি থেকে যাবে। বনলতা, তুমি আজই তোমার ব্যাগ গুছিয়ে নাও। আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। বনলতা তখন মরিয়া হয়ে ওঠে। সে বলে, অনুভব, তুমি এটা করতে পারো না। আমি তোমার স্ত্রী। অনুভব বলে, যে স্ত্রী তার স্বামীর বিশ্বাস ভাঙে আর একজনের জীবন নষ্ট করতে চায় তাকে আমি স্ত্রী বলে মানি না। বাড়ির সবাই যখন বনলতাকে দোষারোপ করছে, তখন লাজু একটা অদ্ভুত কাজ করে। সে বলে, অনুভবদা, বনলতা দিদি ভুল করেছে ঠিকই, কিন্তু ময়ূক লোকটা তাকে বাধ্য করেছে। আমাদের উচিত ময়ূককে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, না হলে ও আবার বনলতা দিদিকে বা অন্য কাউকে এভাবে ব্ল্যাকমেল করবে। লাজুর এই মহানুভবতা দেখে সবাই অবাক হয়ে যায়। অনুভব পুলিশের বন্ধুকে ফোন করে আর ময়ূকের মানিব্যাগের সূত্র ধরে তাকে ধরার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর পুলিশ ময়ূককে গ্রেফতার করে। ময়ূক যাওয়ার আগে চিৎকার করে বলে, বনলতা, তোকেও আমি ছাড়ব না। কিন্তু পুলিশ তাকে নিয়ে চলে যায়। বাড়িতে এখন শান্তি ফিরলেও বনলতার জায়গা কোথায় হবে তা নিয়ে সংশয় দেখা দেয়। ঠাম্মি বলেন, বনলতা, তুমি যা করেছো তার ক্ষমা নেই, তবে লাজুর কথা ভেবে তোমাকে আজ রাতটা থাকতে দিচ্ছি। কাল সকালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমাকে এখানে আমি দেখতে চাই না। বনলতা মাথা নিচু করে নিজের ঘরে চলে যায়। বাড়ির সবাই একে একে লাজুর কাছে ক্ষমা চায়। শর্মিলা এসে লাজুর হাত ধরে বলে, মাফ করিস মা, আমি তোকে অনেক কটু কথা বলেছি। লাজু হাসি মুখে বলে, মা, তুমি তো বড়, তুমি শাসন করবেই, এতে ক্ষমা চাবার কিছু নেই। অনু আর বলরাম মিলে লাজুকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে, যাতে গুমোট ভাবটা কেটে যায়। অনুভব লাজুর কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, থ্যাংক ইউ লাজু, তুমি আজ শুধু নিজেকে প্রমাণ করনি, আমার পরিবারকেও এক বড় বিপদের হাত থেকে বাঁচালে। লাজু মুচকি হেসে বলে, আপনি পাশে ছিলেন বলেই আমি সাহস পেয়েছি। পরদিন সকালে দেখা যায় লাজু আবার তার বই খাতা নিয়ে সিঁড়ির নিচে বসেছে, কিন্তু এবার আর কেউ তাকে বকাবকি করছে না, বরং ঠাম্মি নিজে এসে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন আর বলছেন, আজ থেকে তুই এই বাড়ির মেয়ে হয়ে থাকবে। লাজুর চোখে জল আসে, কিন্তু সেটা আনন্দের। সে বুঝতে পারে সত্যের জয় সব সময় হয়। গল্পটি এখানেই এক নতুন মোড় নেয়, যেখানে লাজু আর অনুভবের সম্পর্কের সমীকরণ ধীরে ধীরে পাল্টাতে শুরু করে, আর বনলতা নিজের কৃতকর্মের ফল পেতে শুরু করে। গল্পের এই মোড় আপনাদের কেমন লাগলো? লাজু কি বনলতাকে ক্ষমা করে দিয়ে ঠিক করল? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর লাজুর এই লড়াইয়ের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন পর্ব দিতে উৎসাহ দেয়।